মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক মনোজ বসুর লেখা একটি ছোট্ট গল্প একদা নিশীথকালে। গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের আবেদন, যদি আমাদের গল্প আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমাদের প্রচারিত সমস্ত গল্প সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান এসে যায়। শুরু করছি আজকের গল্প, মনোজ বসুর লেখা একদা নিশীথকালে। ঠং করে দেওয়াল ঘড়িতে 9:30 বাজে। এখনো অন্তত 2.5 ঘন্টা 2.5 পরে বাবার ঘরে আলো নিভবে। নীলাদ্রির হাতের পেনালকোট বইটাও সঙ্গে সঙ্গে উঠবে তাকের উপর। তারপর আঁধারে বাবার বন্ধ দরজার সামনে দিয়ে পা টিপে কিন্তু থাক, এখন সেসব কথা। সে তো 12টার আগে কোনো ক্রমেই নয়, পৃথিবী লয় হয়ে গেলেও নয়। রোয়াকের উপর জ্যোৎস্না এসে পড়েছে, কুয়াশামগ্ন ম্লান জ্যোৎস্না। নীলাদ্রি বেরিয়ে এসে রাস্তার মোড় অবধি বার 2 পায়চারি করল। লোক চলাচল নেই। আরও আশ্চর্য, এ কি অভাবিত কাণ্ড! বাবার উপরের ঘরে আলো তো জ্বলছে না। ব্যাপারটা কি তাহলে? রাত্রির স্তব্ধতা ভেদ করে অশোক কাকাদের বাড়ির গান ও খোলের আওয়াজ আসছে। সংকীর্তন এখনো উত্তাল বেগে চলেছে। মা গেছেন, ইদানিং প্রায় রোজই গিয়ে গভীর রাত পর্যন্ত নামামৃত প্রাণ করে আসেন। কিন্তু বাড়ির মধ্যে বয়স যার সবচেয়ে বেশি, ভাগবত পদে অচলা মতি থাকা একান্তভাবে যার আবশ্যক, তিনি কিছুতেই এক পা নড়বেন না। গান শুনলে তার নাকি মাথা ধরে, তা সে যে গানই হোক। বড়দাতাই ঘরে বসে এই সময়টা মক্কেলের কাগজপত্র দেখেন। কিন্তু আজ এ কি হলো? অশোক কাকা সন্ধ্যার সময় একবার এসেছিলেন। তিনি টেনে হিঁচড়ে নিয়ে এই অঘটন ঘটালেন নাকি বলা যায় না। সংসারে তো কত আশ্চর্য ব্যাপারই নিয়ত ঘটছে। অতএব নীলাদ্রি নিঃশব্দে সিঁড়ি বেয়ে উপরে উঠল। তাই বটে, বাবার ঘর অন্ধকার, দরজা ভেজানো। আচ্ছা, হঠাৎ যদি দরজা খুলে যায় এবং 6 ফুট সুদীর্ঘ সেই দেহ ছায়া চোখের সামনে উদয় হয়। নীলা, আগে বই আনতে যাচ্ছি। তা বুঝেছে, বইয়ের পাখনা বেরিয়েছে, যখন তখন উপরে উড়ে আসে। বলি, এক্সামিনের তারিখটা মনে আছে তো? গেল এক্সামিনে নিজের পাখা বেরিয়েছিল। হোস্টেল খুঁজে শ্রীমানের পাত্তা মেলে না। হোস্টেল ছাড়িয়ে বাড়ি নিয়ে এলাম, তাও এবার বই উঠতে আরম্ভ করেছে। বাদাম গাছের ফাঁক দিয়ে দরদালানে টুকরো অনেক জ্যোৎস্না পড়েছে। এই জ্যোৎস্না রাত্রি লোকে পেনালকোট মুখস্থ করে কাটায়। গভীর নিঃশ্বাস ফেলে নীলাদ্রি শোবার ঘরে ঢুকল। সেখানে আরো মহা মারাত্মক ব্যাপার। দেখো, এই জ্যোৎস্না রাত্রি কোনো লোক নিঃসারে ঘুমিয়ে কাটায়। উমা ঘুমুচ্ছে। নীলাদ্রির পড়া শেষ না হওয়া অবধি শাশুড়ি এই ঘরে বউ আগলে থাকেন। আজ তিনি নেই, কেউ নেই, চারিদিক চুপচাপ। পাতলা সবুজ লেপ মুড়ি দিয়ে চোখে 2 জোড়া পাপড়ি মুদিত করে উমারানী ঘুমুচ্ছে। ঘুমের ভান নয় তো, সত্যিকার ঘুম। শিয়রের খানিকটা দূরে
একটা অনুজ্জ্বল দ্বীপ। নীলাদ্রি ফিস ফিস করে ডাকল, উমা, উমারানী। ঘুম পেলে ঘুমা আর এক মানুষ। সে পাশ ফিরে পাশ বালিশটা টেনে আরও আঁটো সাঁটো হয়ে শুল। হাতে সোনার চুড়ি ঝিনঝিন করে বেজে উঠল। নীলাদ্রি এক টানে লেপ সরিয়ে মুখের কাপড় টেনে ফেলতেই, কে 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 রে? এবং ঠিক সঙ্গে সঙ্গে পাশের সেই অন্ধকার ঘর থেকে ভেসে এলো, কি হয়েছে বৌমা? সর্বনাশ, স্বয়ং বরদাকান্ত। বরদা ব্যস্ত হয়ে চেঁচাতে লাগলেন, আমি আসছি, আমি আসছি, কোনো ভয় নেই বৌমা, আমি আসছি। দুত্তর, আমার খড়ম গেল কোথায়? উমা উঠে বসল। ঘুম উড়ে গেছে। পাংশুমুখে নীলাদ্রি পালাবার পথ খুঁজছে। পথ একটি মাত্র, দালানের ভেতর দিয়ে। সেই পথেই খটখট করে খড়ম দ্রুত বেগে আসছে। নীলাদ্রি ব্যাকুল হয়ে বললে, উমা, উমা, বলো যে স্বপ্ন দেখেছিলে। কিচ্ছু নয়, ওই এসে পড়লে যে। শিগগিরই বলো যে একটা বেড়াল, এখানে ওর আসতে হবে না। উমা। উমা বলতে গেল, কিন্তু গলা কাঠ হয়ে গেছে, শব্দ বেরোয় না। চৌকাঠের কাছাকাছি খড়মের আওয়াজ প্রত্যাসন্ন। বিছানার ওধারে পড়ে আছে পাশ বালিশটা। এক মুহূর্ত মাত্র নীলাদ্রির চক্ষের পলকে সেই পাশ বালিশের পাশে গুটিসুটি হয়ে পড়ল। গায়ের উপর আগাগোড়া লেপ চাপিয়ে দিল। বড়দা ঘরে ঢুকে উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কি হয়েছে? উমা ততক্ষণে সামলে নিয়েছে। আর শ্বশুরের সামনে তার একটুও ভয় করে না। বললে, স্বপ্ন দেখেছিলাম, চোর এসেছে। বড়দা রাগে ফেটে পড়লেন, সব দোষ তোমার শাশুড়ির। এখনো তিনি কীর্তন শুনছেন, পুণ্যির বস্তা বয়ে আনবেন। ঘরে এক রত্রি বউ, এক লাঠি, দরজা খোলা, চোর তো আসবেই। মৃদু হেসে উমা বললেন, সত্যি সত্যি আসেনি বাবা, স্বপ্ন দেখলাম। তারপর জেগে উঠে দেখি চোর নয়, বেড়াল। কিন্তু বড়দার রাগ পড়ে না। বললেন, আসেনি, আসতেই পারত। গিন্নির আক্কেলটা কি বলো দেখি? উমা বললে, এবার দরজা দিয়ে শোবো, মা ফিরে এলে তখন খুলে দেব। আমার ভয় করবে না, আপনি যান বাবা। ঘুমোচ্ছিলেন, মিছে মিছে জাগিয়ে দিলাম। কিচ্ছু না, কিচ্ছু না, রাতে কি ঘুম হয়? দেওয়ালের ধারে একটা জলচৌকি ছিল, সেটা টেনে নিয়ে বড়দা বেশ এঁটে সেঁটে বসলেন। বলতে লাগলেন, ঘুম না হাতি, শরীরটা খারাপ লাগছিল, তাই আলো নিভিয়ে একটু চোখ বুজেছিলুম। সাক্ষীর জবানবন্দিগুলো অমনি কিলবিল করে যেন মাথার মধ্যে হাঁটতে শুরু করলো। আজকের শেষ কাছারিতে যে মামলাটি হলো, সে এক যাচ্ছে তাই ব্যাপার। বসো, চুরুট নিয়ে আসি, তারপর বসে বসে গল্প করব। বড়দা বেরিয়ে যেতে নীলাদ্রি এক টানে লেপ ছুঁড়ে ফেলে উঠে বসল। ক্রুদ্ধ কণ্ঠে বলল, তোমার দোষ। বিস্ময়ে চোখ বড় বড় করে উমা বলল, আমার? 100 বার। তুমি চেঁচিয়ে উঠলে কেন? উমা বলল, বারে, আমি কি জানি যে তুমি? আমি তো ঘুমিয়েছিলাম। অধীর কণ্ঠে নীলাদ্রি বলল, কেন ঘুমাও? সেই তো দোষ। আর নিজে চোরের মতো এসে মুখের কাপড় টানবেন, সে কিছু দোষ হয় না? দোষী বটে উমারানী, দোষী বটে। নীলাদ্রির স্বর ভারী হয়ে উঠল।
তোমার ঘুমের ব্যাঘাত করেছি, এই তার শাস্তি হচ্ছে। রাগে রাগে সে ঘর থেকে বেরুলো। আবার তখনই ফিরে আসতে হলো। উপায় নেই, পালাবার পথ নেই। এবারে বড়দার ঘরের দরজা খোলা, আলো জ্বলছে। সামনের দিকে মুখ করে তিনি মোজা পরছেন। এমন সময় মাছি উড়ে গেলেও তার নজর এড়ায় না। নিঃশ্বাস ফেলে করুণ কণ্ঠে নীলাদ্রি বলতে লাগলো, তোমার কোনো ক্ষতি হবে না উমা। আমি একটা বার শুধু চোখের দেখা দেখে চলে যেতাম। বাবাকে ডেকে এ দুর্ভোগ কেন ঘটালে? কিন্তু উমা রানীর অনুতাপ নেই, বরঞ্চ মনে হয় অবস্থাটা সে উপভোগ করছে, যেন টিপি টিপি করে হাসছে। ঘাড় নেড়ে অপরূপ ভঙ্গিমা করে বললে, ঘুমোই আর মরে থাকি, চোখের দেখা দেখতে কি সে আটকায় শুনি? দুর্ভোগ তো ভারী। নিজের লেপের তলে দিব্যি আরাম করে আছেন, আমি এদিকে শীতে হি হি করে মরি। নীলাদ্রি বলে, এ বাড়িতে আর লেপ নেই কি না? লেপ মুড়ি দিতে তাই এ ঘরে এসেছি। অধিক বলবার অবকাশ হলো না। ঝনাত করে ওদিকে শিকল পড়ল, অর্থাৎ ভালো রকম প্রস্তুত হয়ে দরজা দিয়ে বড়দা গল্প করতে আসছেন। কাতর অনুনয়ের দৃষ্টিতে নীলাদ্রি বলল, সংক্ষেপে সেরো, দোহাই তোমার, নইলে লেপ চাপা পড়ে দম আটকে ওর নিচে ঠিক মরে থাকবো। বড়দা এসে কৈফিয়তের ভাবে বললেন, চুরুট পেলাম, কিন্তু দেশলাই খুঁজে পাচ্ছি না। তারপর শীত শীত করতে লাগলো, তাই জামা টামা এঁটে এলাম। একটু দেরি হয়ে গেছে, ভয় করছিল না তো? উমা তাচ্ছিল্যের ভাবে বললে, না, ভয় কিসের? আপনি শুয়ে পড়ুন গে বাবা, আমার ভয় করবে না। বড়দা কথা কানে তুললেন না, নিশ্চিন্তে চৌকির উপরে বসলেন। উমা গুটিসুটি হয়ে খাটে বসেছে। বড়দা বললেন, হ্যাঁ মা, লেপটা গায়ে তুলে বসো, পাশ বালিশের উপর চাপিয়ে রেখেছ কেন? উমা বললে, বড্ড গরম লাগছে। বলো কি? এক গাদা গায়ে চাপিয়েও আমার শীত যাচ্ছে না, আর তোমার গরম? তারপর তাকিয়ে তাকিয়ে লক্ষ্য করে বললেন, ওই যে কাঁপছো, শীত লাগছে, বুঝতে পারছো না? বড়দা উঠবার উপক্রম করলেন, কিন্তু তার আগেই তড়িৎ বেগে উমা এসে তাঁর কাছে মেজের উপর বসে পড়ল। সে ব্যস্তভাগী মানুষ, কিছুই বিশ্বাস নেই, হয়তো নিজেই লেপ তুলতে যাবেন। উমা বললেন, শীত নয় বাবা, ভয় করছে, তাই কাঁপুনি। চোখ বুঝলেই দেখছি সেই বেড়াল, বাঘের মতো বড় বড় চোখ। আমি আর শোবো না, আপনার সঙ্গে বসে বসে গল্প করব। আচ্ছা বাবা, আজকে কাছারিতে কি মামলা করে এলেন, সে কথা তো বললেন না কিছু? এ কৌশল কেবল উমা নয়, বাড়ির ছোট ছেলেটা অবধি জানে। মামলার গল্প বরদাকান্তকে একবার ধরিয়ে দিতে পারলে আর রক্ষে নেই। বরদা আরম্ভ করলেন, সে কি বলবার মতো কিছু? বাজে একটা চুরির কেস। আমি একরকম উপযাজক হয়ে বিনি পয়সায় আসামির তরফে দাঁড়ালাম। হঠাৎ তিনি উত্তেজিত হয়ে উঠলেন, আইনে যাই থাক, আমি বলবো এ কিছুতেই অন্যায় নয়। রসগোল্লার হাঁড়ি ছিল কাঁচের আলমারিতে, দোকানে কেউ ছিল না। লোকটা 3 দিন খেতে পায়নি, কাঁচ ভেঙে একটা মিষ্টি গালে দিতে যাচ্ছে, অমনি তাকে ধরে পুলিশে চালান দিল। উমা বলল, যাই হোক,
চুরি তো চুরি বটে। বড়দা বলতে লাগলেন, হোক চুরি, পেটে আগুন জ্বলছে, সামনে খাবার সাজানো, বলি মুনি ঋষি তো কেউ নয়, আমি তাই হাকিমকে বললাম আমি হলে। উমা প্রশ্ন করল, আপনি হলে কি করতেন বাবা? বড়দা বললেন, আমি হলে পুলিশ না ডেকে রসগোল্লার হাঁড়ি তার হাতে তুলে দিতাম। আহা বেচারা, যত খুশি খেয়ে নিক, দোকানদার বেটাদের দয়া মায়া নেই। উমা মৃদু হেসে বলল, আপনার মতো হতো যদি সবাই। লেপের নিচে অনন্ত শয্যা থেকে নীলাদ্রির ইচ্ছা করতে লাগলো বেরিয়ে এসে উমার মুখ চেপে ধরে এবং বাবার মুখের ওপর দাঁড়িয়ে প্রতিবাদ করে, আজ্ঞে না, আপনিও কম নন, আপনি হলে চোরকে জগদ্দল পাথর চাপা দিতেন। গল্পে বাঁধা পড়ে গেল। সৌদামিনী এলেন, পিছনে চাকরের হাতে হ্যারিকেন। বড়দা হেসে বললেন, ও গিন্নি, পুণ্যির বোঝা বয়ে আনতে পারলে? ও না, হারানচন্দর আছে বুঝি সঙ্গে? গান শেষ হয়েছে? সৌদামিনী বললেন, কেন, আমার জন্য কি কাজ আটকে আছে শুনি? কি কাজ? উমাকে দেখিয়ে বড়দা বলতে লাগলেন, এই যে বৌমা, পরের বাড়ির এক ফোঁটা মেয়ে, একা একা পড়ে আছেন, কে পাহারা দেয়? সৌদামিনী হাসি মুখে একবার উমার দিকে চাইলেন। বড়দার কাছে নিচু গলায় বললেন, তোমার ব্যবস্থা ভালো, বউ রয়েছে, ছেলে রয়েছে, পাহারা দেবে পাড়ার লোক। বড়দা ভ্রুভঙ্গি করে বললেন, ছেলের বয়ে গেছে, তার বলে এক্সামিন, কত পড়াশুনো, সে আমার ছেলে অকর্মণ্য আড্ডাবাস্ত নয়। সৌদামিনী হেসে বললেন, ছেলে না পারে, বাপ তো পাহারা দিচ্ছে, সেই বেশ। তুমি এখন যাও দেখি, নীলুর ওপরে আসবার এখন অনেক দেরি আছে, ততক্ষণে আমরা একটু ঘুমিয়ে নিই। আশ্চর্য হয়ে বললেন, এ কি বৌমা, ঠিক হারানের কাণ্ড, দিগ্গজ এক বালিশ এনে খাট জুড়ে রেখেছে, শুবি কোথায়? উমা তাড়াতাড়ি বলল, শুয়েই তো ছিলাম, পাশ বালিশে শোয়া আমার অভ্যাস, কিচ্ছু অসুবিধা হবে না। সৌদামিনী শুনলেন না, না হবে না বই কি, আর একটা ছোট পাশ বালিশ দেবো এখন, দাঁড়া দাঁড়া, ওটা আলমারির মাথায় তুলে দিই। বলতে বলতে দেখা গেল পাশ বালিশ স্বয়ং উঠে দাঁড়িয়েছে। সৌদামিনী অবাক হয়ে বললেন, নীলু! নীলাদ্রির চোখে জল আসবার মতো, কিন্তু সে জল এক মুহূর্তে বাষ্প হয়ে উড়ে গেল। সে বজ্রহতের মতো দাঁড়িয়ে, হায় রে, বিপদের কি শেষ নেই। বড়দা চুরুটের কৌটো ফেলে গিয়েছিলেন, সেটা নিতে মন্থর পায়ে আবার এসে ঢুকলেন। ছেলেকে দেখে দৃষ্টি কুঞ্চিত হয়ে এলো। বললেন, এরই মধ্যে পড়াশুনোয় ইস্তফা দিয়ে এলে? কটা বেজেছে? নীলাদ্রি জড়িত কণ্ঠে বললেন, বাবা 12টা। কখনো নয়, 11টা 7, তার 1 মিনিট বেশি নয়। পড়তে গেলেই ঘড়ি তোমার ঘোড়ার মতো ছুটতে থাকে। যাও যাও, নিচে যাও। সৌদামিনী বাধা দিয়ে উঠলেন, না, নিচে নয়, নিচে বড্ড মশা, শেষে ম্যালেরিয়ায় ধরুক, পড়তে হয় এখানে বসেই পড়ুক। বড়দা বললেন, কোথায় মশা? ছেলেকে ননির পুতুল করতে চাও যে? আমরা কাজকর্ম করে থাকি, মশা টশা তো দেখি নে। মায়ের দিকে কৃতজ্ঞ চোখে এক পলক তাকিয়ে নীলাদ্রি বলল, রাতে
উপদ্রবটা বেশি হয় কি না? বড়দা বললেন, তাহলে আমার ঘরে বসে পড়গে। 12টা বাজতে এখনো 52-53 মিনিট বাকি। চিটিংয়ের চ্যাপ্টার আর শেষ করতে হবে। কোনোখানে আটকে গেলে আমি বুঝিয়ে দিতে পারবো, তোমার সুবিধা হবে, কি বলো? বড়দা সপ্রশ্নের দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। নীলাদ্রি মাথা নেড়ে কাতর কণ্ঠে সায় দিল, আগে হ্যাঁ। সৌদামিনী রুখে উঠলেন, আমার হবে না। ও আলো জেলে বসে বসে সমস্ত রাত পড়বে, আলো থাকলে আমার ঘুম হয় না। বড়দা বললেন, তুমি তাহলে এখানে ঘুমোও, পড়া হয়ে গেলে তারপরে যেও। রোজই হচ্ছে, আজ নূতন মানুষ হয়ে গেল নাকি? সৌদামিনী জেদ ধরে বসলেন, রোজ হচ্ছে বলে আজ হবে না। শরীর আমার ভেঙে পড়ছে, আবার যে এক ঘুমের পর ছুটোছুটি করব, সে পেরে উঠব না। তাতে তোমার ছেলের পড়া হোক আর নাই হোক। মুশকিল, কি করা যায়? বড়দা চিন্তিতভাবে ঘাড় নাড়তে লাগলেন। তাহলে বৌমাকে নিয়ে চলো, নীলু এখানে পড়ুক, 12টা বাজলে তারপর উনি আসবেন। সৌদামিনীর তাতেও আপত্তি, না, বৌমা যাবে না, তোমার সঙ্গে আজ অনেক কথা রয়েছে, বৌমা গেলে হবে না। ততঃপর বড়দার আর ধৈর্য থাকল না, রাগ করে বললেন, হবে না তো কি হবে? পরের মেয়েকে সত্যি সত্যি তো একটা ঘরে একলা ফেলে রাখা যায় না। সৌদামিনী প্রস্তাব করলেন, নীলুকে বলো, সে যদি। সে কি করে বলবো, ওর এক্সামিন। বলতে বলতে সৌদামিনীর উপর একটু করুণা হলো। অবোধ মেয়ে লোক, বোঝে না এক্সামিন কি এবং পেনাল কোড কি বস্তু। ঘাড় নেড়ে বড়দা বললেন, সে আমি কিছুতেই পারবো না। এক্সামিন সামনে, ওকে আমি বলবো কোন হিসেবে? একটা কাণ্ডজ্ঞান আছে তো? অনুচ্চ তরল কণ্ঠে সৌদামিনী বললেন, আছে নাকি? যাক, দুর্ভাবনা ঘুচল। তিনি তখন ছেলেকে ডেকে বললেন, নীলু বাবা, তুই আজকে রাতটা এখানে বসে পড়। বৌমা একটা কথাও বলবে না, খাটে ঘুমিয়ে থাকবে। অসুবিধে হবে? ছেলে খুব মাতৃভক্ত বলতে হবে। ঘাড় নেড়ে সে তখনই রাজি। বড়দা সন্নিগ্ধভাবে জিজ্ঞাসা করলেন, বুঝে সুঝে ঠিক বলছো? নীলাদ্রি বললেন, আগে কোনো অসুবিধে হবে না। হবে না কি করে বলো? এখন নেই, পরেও তো হতে পারে। তুমি কি দৈবজ্ঞ হয়ে বসেছ? বড়দার ধারণা, নিতান্ত চক্ষু লজ্জায় ছেলে মায়ের কথা ঠেলতে পারছে না। যেতে যেতে আবার মুখ ফিরিয়ে উপদেশ দিলেন, চেঁচিয়ে পড়লে খুব মনোযোগ হয়। আমি ও ঘর থেকে শুনবো। চিটিং আজ রপ্ত করে ফেলতেই হবে, কাল আমি জিজ্ঞাসা করব। ওরা চলে যেতেই নীলাদ্রি দরজায় খিল এঁটে বাঁচল। উমা ইতিমধ্যেই শুয়ে পড়ে আবার চোখ বুজেছে। উমারানী? নীলাদ্রি বিছানার ধারে এসে অনুনয় আরম্ভ করল, লক্ষ্মীটি, চোখ মেলো, দেখো কি চমৎকার রাত, একটিবার চোখ মেলে তাকিয়ে দেখো। উমা বলল, চমৎকার কি? আজকের রাত? তোমার মুখ তো এদিকে, এদিকে দরজা জানলা বন্ধ। উমা চোখ মেলে স্বামীর একাগ্র মুখের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে বলল, রাত্রিবেলা বন্ধ ঘর তো খাসা, ঘুমাবার মজা হয় না? উমা বলল, আচ্ছা, ঘুমের পরে তোমার অত রাগ কেন বলো তো? নিজের ঘুমোবার জো নেই, বই মুখস্থ করতে হবে, অন্যের ঘুম তাই দেখতে পারো না। নীলাদ্রি গম্ভীর হয়ে বলল, এমন রাত্রে ঘুমোনো অপরাধ। চপল কণ্ঠে উমা বলল, তোমার পেনাল কোডে
এসব লেখা রয়েছে বুঝি? হ্যাঁ, এবং ঘুমলে কি শাস্তি তাও রয়েছে, শুনবে? উমা তাড়াতাড়ি বলে উঠল, রক্ষে করো মশাই, এখন নয়, কাল বাবা যখন পড়া জিজ্ঞাসা করবেন তাকে শুনিয়ে দিও। দরজায় করাঘাত। বাইরে থেকে বড়দা ডাকছেন, নীলে, নীলে। প্রদীপ উসকে নীলাদ্রি তাড়াতাড়ি টেবিলের ধারে গিয়ে যা মনে এলো চেঁচিয়ে আবৃত্তি করতে লাগলো। সর্বনাশ! গোলমালের মধ্যে পেনাল কোড ওপরে আনাই হয়নি, আইনের কোনো বই নেই। খুঁজতে খুঁজতে কুলুঙ্গির কোণে মিলল মায়ের আধছেঁড়া মহাভারতখানা। সেটা সামনে নিয়ে সে প্রাণপণে চিৎকার করে আইনের ধারা মুখস্থ করে চলল। আরও বিস্তর ডাকাডাকির পর মনোযোগী ছাত্র দরজা খুলে দিল। বড়দা প্রসন্ন মুখে ছেলের পাঠ অভ্যাস বাইরে থেকে কিছু কিছু তাঁর কানে গিয়েছে নিশ্চয়ই। তিনি সোজা উমার খাটের কাছে গিয়ে ডাকলেন, বৌমা, বৌমা, ঘুমোচ্ছ তো? দেখতে এলাম। ঘুমন্ত লোকেরা কথা বলে না, অতএব উমার জবাব পাওয়া গেল না। স্বস্তির নিঃশ্বাস ফেলে বড়দা ছেলের দিকে চেয়ে বললেন, ষাঁড়ের মতো চেঁচাচ্ছ? শুয়ে শুয়ে তাই মনে হলো মা লক্ষ্মীর ঘুমের অসুবিধে হচ্ছে কি না দেখে আসি। নীলাদ্রি বলল, তবে মনে মনে পড়ি? বড়দা তৎক্ষণাৎ ঘাড় নেড়ে বললেন, না না না, তাতে কাজ নেই, আগাগোড়া মুখস্থের ব্যাপার, ও কি মনে মনে পড়বার কাজ? বিশেষত যখন অসুবিধে হচ্ছে না। কিন্তু সাবধান, সাবধান, পরের মেয়ে এসেছেন, গিয়ে নিন্দে মন্দ না করেন, ঘুমের ব্যাঘাত না হয় সেটা দেখবে। নীলাদ্রি বলল, তা দেখছি বই কি, ওই তো খুব অসাড় হয়ে ঘুমোচ্ছে। তোমার যা কাণ্ড জ্ঞান, তোমার উপর আমি ভরসা করি না। আবার এসে আমি খবর নিয়ে যাব। মনের বিরক্ত গোপন করে সহসুরে নীলাদ্রি বলল, শীতের দিনে বারবার কষ্ট করে আসবার দরকার কি বাবা? বাপ অসহিষ্ণু হয়ে উঠলেন, কষ্ট হয় আমার হবে, তোমার তাতে ক্ষতি কি শুনি? পরের মেয়ে এনেছো, আমার নিজের মেয়ে নেই, তাকে একটু যত্ন আত্তি করব, তাতে তোমার হিংসে হয় বুঝি? তাড়াতাড়ি কৈফিয়তের ভাবে নীলাদ্রি বলল, বারবার দুয়ার খোলা, পড়ার মনোসংযোগ একটু ইয়ে হয় কি না, মানে। এতক্ষণে বড়দার নজরে পড়ল দালানের দিককার জানলাগুলো বন্ধ। বললেন, সমস্ত ইঁটে দিয়ে অন্ধকূপ করে রেখেছ, তাই ঘর থেকে গলা শুনতে পাচ্ছি না। তোমার বারবার দুয়ার খুলতে হবে না বাপু, জানলা খুলে রাখো, আমি বাইরে থেকে জিজ্ঞাসা করে যাব। উমা নির্বিকার নিরীহ মানুষের মতো পড়ে আছে, এবং সে যে ঘুমায়নি কোনো দিক থেকে তার কোনো প্রমাণ পাওয়া যাবে না। নীলাদ্রির কিন্তু তাকিয়ে তাকিয়ে কেমন সন্দেহ হলো। চাপা হাসির প্রবাহে ওষ্ঠ তার একটু একটু নড়ছে এবং চোখ দুটো মিটমিট করছে, অথচ এর প্রতিকার নেই। সূত্রপাত বা শব্দ খোলা জানালার পথে বারবার শব্দভেদী কানে গিয়ে পৌঁছবে, এবং যে কোনো মুহূর্তে জানলায় উদয় হয়ে তিনি প্রশ্ন করবেন, চিটিং শেষ হলো? নিচের ঘর থেকে সে পেনাল কোড নিয়ে এলো। উমার শিয়রের দিকে খানিকটা দূরে টেবিল টেনে আনলো। তারপর যথাসম্ভব উমার কর্ণবিবর লক্ষ্য করে আকাশভেদী কণ্ঠে পড়া শুরু করল। ঘুমের ঘোরে উমা পাশ ফিরল। পড়া আরও তীব্র হলো। ঘুমের ঘোরেই বোধ করি সুগৌর হাতখানা কানের উপর চাপা দিয়ে এসে পড়ল। বিপুলতর উৎসাহে নীলাদ্রি আরও গলা চড়িয়ে দিল। জানালার ওদিকে এসে সৌদামিনী ঝঙ্কার দিয়ে উঠলেন, নীলু, কি আরম্ভ করেছিস? বাড়ি শুদ্ধ কাউকে ঘুমোতে দিবি নে? নীলাদ্রি একবার সেদিকে তাকিয়ে মৃদুকণ্ঠে বলল, বাবা যে বললেন
ওর কি, একটা কিছু বললেই হলো। মা লক্ষ্মীর জন্য এদিকে দরদ উতলে উঠছে, আরে এই পাড়ায় যে মরা মানুষের ডাক ছেড়ে জেগে উঠবে। বড়দাও সঙ্গে সঙ্গে এসেছিলেন। বিরক্তভাবে তিনি বললেন, আহ, এক্সামিন সামনে, সেটা দেখতে হবে তো। তা নিলে বরঞ্চ যতটা পড়েছ এখন মনে মনে আবৃত্তি করো। চিটিংয়ের কত দূর? নীলাদ্রি বলল, আগে রপ্ত হয়ে গেছে। সৌদামিনী বললেন, আবার জানলা খুলে দিয়েছিস কেন রে নীলে? চোখে আলো গিয়ে লাগছে, ঘুম হচ্ছে না। নীলাদ্রি বলল, বাবা যে বললেন। বড়দা সদয় হয়ে বললেন, তা নিলে এখন বরং জানালা বন্ধ করে পড়ো। তোমার মার ঘুম হচ্ছে না, শরীরটা আজ ভালো নেই। সশব্দে জানালা বন্ধ হতেই বড়দা মনের আনন্দ আর গোপন রাখতে পারলেন না। হেসে হাত পা মুখ নেড়ে বলতে লাগলেন, দেখেছ গিন্নি, একবার ফেল হয়ে তোমার ছেলে কিরকম পড়াশুনোয় 4 হয়েছে। 12টা কখন বেজে গেছে, পড়তে পড়তে তো হুঁশই নেই। আমি আবার ওদিকে চুরি করে ঘড়ির কাঁটা 15 মিনিট পিছিয়ে রেখেছিলুম। নিলে এবার পাস হয়ে যাবে। বিধিবদ্ধ সতর্কীকরণ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা কর্কট রোগের কারণ। ধূমপান থেকে বিরত থাকুন। শেষ হলো মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন, মনোজ বসু রচিত একদা নিশীথকালে। ধন্যবাদ।